তো আর আপনার এলাকার আরেকটা ইম্পর্টেন্ট এরিয়া, সেটা হচ্ছে যে হাজারীবাগ। এখানে আমরা দেখছি যে এনভায়রনমেন্টাল হ্যাসেল অনেক বেশি, ক্লিনলিনেস এর অনেক অভাব আছে এবং ড্রেনেজ গুলির ব্যবস্থাপনা অনেক বাজে অবস্থা। তাদের জন্য আপনার কোনো প্ল্যান আছে কিনা যদি আপনি নির্বাচিত হন? জি, অবশ্যই। হাজারীবাগের জন্য আপনার এবং কামরাঙ্গীরচরের জন্য আপনার কি অবশ্যই প্ল্যান আছে? এই ড্রেনেজ ব্যবস্থাগুলিকে উন্নত করা, যাতে পয় নিষ্কাশনটা স্মুথলি হয়ে যায় এবং পরিবেশ দূষণ না হয়। সিগনিফিকেন্টলি আমি বলতে চাচ্ছি যে পরিবেশ দূষণ না হয়। এগুলি আশেপাশে খালে নদী না লাগিয়ে পড়ে সেখানে আবার পরিবেশ দূষিত হয়। সেটার জন্য প্ল্যান কি আপনার? সেটার জন্য যারা এইভাবে এক্সপার্ট তাদেরকে নিয়ে আমরা পরামর্শ করে যেটা আর কি ফিজিবল ফাইন্যান্সিয়াল আসপেক্টে এখানকার অবস্থা প্রেক্ষিতে এক্সপার্ট অপিনিয়ন দিলে ভেরি মাচ পসিবল, এবং এটা আমি করতে চাই। এমনকি হাজারীবাগ খেলার মাঠ নাই, না থাকার কারণে শিশু বাচ্চারা বিনোদনের সুযোগ না পেয়ে আস্তে 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 অন্যায় জড়ায় যায়। এখন তো মানে কিশোর গ্যাং একটা বিরাট উদ্বেগের কারণ মানে অভিভাবকদের কাছে। সুতরাং হাজারীবাগ ট্যানারি ছিল দীর্ঘদিন পর্যন্ত, ট্যানারি শিফট হয়েছে হেমায়েতপুরে। এই জায়গাগুলি এখন অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। এখানে পরিকল্পিত নগরায়ন করলে আবাসন সমস্যার সুন্দর সমাধান হয়, পরিবেশটাও ভালো হয়। কাজেই এখানে করাগুলির সুন্দর ব্যবস্থা। সিটি কর্পোরেশন আন্ডারে, এর সিটি কর্পোরেশন কোনো ইফেক্টিভ কিছু দেখতে পাই না। ইভেন কামরাঙ্গীরচরে সিটি কর্পোরেশন আন্ডার একটা ওয়ার্ড, ৫৫ নম্বর ওয়ার্ড, সেখানেও কোনো ভূমিকা আমরা দেখতে পাই না। অপরিকল্পিত ড্রেন ব্যবস্থা, যত্রতত্র যেখানে খুশি সেখানে রাস্তা খোঁড়া, এবং সেখানে মানুষের ইফেক্টিভ ভাবে কোন কাজটা করলে সেভাবে কোনো প্ল্যানিং ভিত্তিতে না করা, সবকিছু অপরিকল্পিত আনসাইন্টিফিক ওয়েতে কাজ করে যে মানুষের দুর্ভোগটা বেড়েছে। অবশ্যই এই আমরা যদি এরকম ধরনের কমিটি করে দেই, যে কমিটি প্রত্যেকটা জায়গায় সুপারভাইজ করবে, সিভিল সোসাইটি জি সিভিল সোসাইটির কোয়ালিফাইড লোকদেরকে দিয়ে, মানে স্থানীয় বাসিন্দা যারা, এবং অ্যাজ ওয়েল এজ কম্পিটেন্ট, আচ্ছা সংশ্লিষ্ট বিষয়ে তাদের নলেজ আছে, এই জাতীয় যদি আমরা কমিটি করে দিই, তারা সার্ভিলেন্সে থাকবে। ওয়ান স্টপ সার্ভিস যদি আমরা চালু করতে পারি, ইমিডিয়েটলি তখন লাল ফিগার দৌড়াতে পড়ে থাকবে না ফাইন, জানার সাথে সাথে তখন স্থানীয় যিনি প্রতিনিধি এমপি হবেন তার কাজ হবে একটু সুপারভাইজ করা, একটু লজিস্টিক দেওয়া, একটু পুশ করা, কোনো জায়গায় কাজ থেকে থাকলে সেটাকে এমফাসাইজ দিয়ে একটু ভূমিকা নেওয়া। আর এই এক্সপার্ট লোকদের পরামর্শের ভিত্তিতে কাজ করলে, তারা নিজের ইন্টারেস্টে সিভিল সোসাইটির লোকেরা এগুলো রিপোর্টিং করলে, তাহলে সমস্যা অনেক কমে যাবে। তাদেরকে ইনভলভ করার আমাদের একটা বিরাট সুযোগ, যোগ্য লোক আছে, আমরা তাদেরকে ইনভলভ করছি না। সেক্ষেত্রে হচ্ছে আপনার, যেহেতু আপনি ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে, এখানে অনেক ওয়ার্কিং ক্লাস মানুষরা থাকে, বাণিজ্যিক এলাকা, এই যে বাণিজ্যিক আবাসিক এলাকার বিশাল বড় মিক্সড আপ, আবার হচ্ছে ভাড়াটিয়া বাড়িওয়ালাদের যে বিশ্বাস অবিশ্বাসের যে বিষয়গুলি আছে, এইগুলিকে এমপি হলে, এই যে সামাজিক যে মৌলিক সমস্যাগুলি, এমপি হলে, আপনি পার্লামেন্ট মেম্বার হলে আসলে এই জিনিসগুলিকে কিভাবে অ্যাড্রেস করবেন বলে মনে করছেন? কি করলে ভালো হবে? আসলে বাড়িওয়ালাদের এবং ভাড়াটিয়াদের সাথে যে কনফ্লিক্টটা, যে অসন্তোষটা, এটা দুর্ভাগ্যের বিষয়, সামাজিক অবক্ষয়ের এটা একটা রূপ। যারা ভাড়াটিয়া তাদেরও কোড অফ কন্ডাক্ট মানা উচিত, ভাড়াটিয়ার যেসব নিয়ম শৃঙ্খলা আছে। যারা ল্যান্ডলর্ড তাদেরও কিছু ডিসিপ্লিন মানা উচিত, ভাড়াটিয়াদের মধ্যে রেসপেক্ট থাকা, পারস্পরিক রেসপেক্ট, চেকস এন্ড ব্যালেন্স। আমরা মনে করি যারা বাড়ির মালিক এবং যারা ভাড়া নেন প্রত্যেকেই এই সিভিল সোসাইটির মেম্বার। হয়তো দেখা গেছে এই এলাকায় যিনি ভাড়া থাকতেছেন ধানমন্ডির চাকরির কারণে ব্যাপক দেশে, তার গুলশান নিজে একটা বাড়ি আছে, হতে পারে, এরকম হতেই পারে। পারস্পরিক সম্পর্ক যে মধুর হয়, হারমোনিয়াস থাকে, উভয়ই কোড অফ কন্ডাক্ট মানা উচিত। বাড়ি যারা ভাড়া দিবেন তারও নিশ্চয় কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে, যারা বাড়ি ভাড়া নেবেন তাদের জন্য কিছু বাধ্যবাধকতা থাকে। এই উভয় শ্রেণী, ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা, প্রত্যেকে যদি ডিসিপ্লিনটা স্থানে মেনে চলেন, তাহলে এই ঝগড়া হওয়ার কথা না, অশান্তি হওয়ার কথা না। এরপরে যদি আমাদের যে সিভিল সোসাইটিকে আমরা কমিটি করব, এটা একটা ছায়া তারা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে থাকবে, তারা ওভারসি করবে, দেখবে এই যেহেতু অশান্তি কোথাও যদি হয় সম্মানজনক তারা সমাধান করে দিবে, যাতে কেউ অপমানিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এটাকে এনশিওর করব। আপনার এই এলাকাতে অনেক নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাও থাকে, অনেক নিম্নবিত্তর মানুষরা থাকে, আর ধানমন্ডিতে যারা আপার মিডল ক্লাস তারা তো আছেন। কিন্তু এই যে আপনার যারা লোয়ার মিডল ক্লাসের যারা আছেন, তাদের সন্তানদের লেখাপড়া করাতে এবং তাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড করতে প্যারেন্টসদের অনেক কষ্ট করতে হয়,
পেতে হয়, তারা জানে না যে সন্তানকে কোন সাবজেক্টে পড়াবে, কোনো ক্যারিয়ার কাউন্সিলিং নাই। এই যে অবস্থা, আপনি একজন ক্যারিয়ারিস্ট মানুষ হিসেবে এই এলাকার জন্য, ঢাকা 10-এর জন্য আসলে কি করতে চান? আসলে যুব সমাজ তো আমাদের শক্তি, প্রতিটি জাতির জন্য যুবকটা হচ্ছে শক্তি, সম্পদ। আমরা মনে করি তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্রতিভা আছে। এডুকেশনের স্ট্যান্ডার্ড যে লেভেলেই পড়াশোনা করুক, বা তার মধ্যে স্পৃহা আছে, বয়সের তারুণ্যের একটা শক্তি আছে। সুতরাং তাদেরকে উন্নত হবে আইটি সেক্টরে, বিভিন্ন সেক্টরের প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন জব ওরিয়েন্টেড কাজ করতে পারে। এই মেন্টাল প্রিপারেশন, সাইকোলজিক্যাল সাপোর্ট দিয়ে তাদের আমরা তৈরি করব, যাতে তাদের লেখাপড়ার উপরে স্ব স্থানে টেকনিক্যাল আসপেক্টে তারা কন্ট্রিবিউট করতে পারে, বেকার না থাকে, এবং তারা সম্মানজনকভাবে যেন জীবনযাপন করতে পারে। এবং তাদের জন্য স্পেশাল স্টাইপেন্ড দেওয়া, বিদেশের ট্রেনিং এর সুযোগ থাকলে সে অ্যাফোর্ড করার জন্য ব্যবস্থা করা, দেশীয় কোনো ট্রেনিং, টেকনোলজিক্যাল আইটি সেক্টরে কোনো ট্রেনিং এর সুযোগ থাকে সে প্রোভাইড করা। এর মাধ্যমে আমরা সমস্ত বেকার যুবকদেরকে এই ইনকাম জেনারেটেড সিচুয়েশন আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। নারী নিরাপত্তার জন্য ঢাকা 10-এ আপনার বিশেষ কোনো প্ল্যান আছে কিনা? আসলে এটা সত্যি যে নারী পুরুষ সবাই কিন্তু আমার নাগরিক। দুর্ভাগ্যের বিষয়, নারীদের নিরাপত্তার জন্য আলাদা চিন্তা করতে হয়। এই জন্য যে তাদেরকে কেউ একটু দুর্বল ভাবে। নারীরা মোটেই দুর্বল নয়, তাদের প্রতিভা আছে, সম্মান আছে, ক্যাপাসিটি আছে। রাষ্ট্রীয় আনুকূল্য যদি পায় তারা দুর্বল থাকবে না, এবং তাদের সম্মানটাকে নিশ্চিত করার জন্যে তাদেরকে সব ধরনের লজিস্টিক প্রোটেকশন রাষ্ট্রের দায়িত্ব। কোন রকম নারী নির্যাতন যেন না হয়, কোন দুর্বৃত্ত যেন ভুলে ওদিকে না তাকায়। যখন নাকি অন্যায়ের পানিশমেন্ট হবে এবং কঠোরভাবে সরকার নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্র ব্যবস্থা এখানে হাত দিবে, তাহলে যারা অন্যায় কাজ করে তাহলে নারীদের প্রতি জুলুমটা হবে না। নারীরা ফ্রিলি চলাফেরা করতে পারবে। ফ্রিলি চলা নৈতিক মূল্যবোধের অবক্ষয় একটা ব্যাপার। এদিক থেকে আমাদেরকে এডুকেশন সিস্টেমে নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা যাতে এস্টাবলিশড হয়, পারস্পরিক রেসপেক্ট, মর্যাদা এবং নৈতিকতা মানুষের মধ্যে যখন থাকবে, মানুষ তখন আর অন্যায় করবে না। আমরা এগুলিকে এনশিওর করব, এবং আমাদের সাথে সমাজে প্রতিটি নারী তার সম্মানের সাথে ইকুয়াল রাইট নিয়ে থাকতে পারবে।